আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন অবস্থান করতেছি আমার এক বড় ভাই। বাইরে আমরা গতবার লতিরাজ বাড়ি ১, বাড়ি ১৪, যশোর এবং নাটোরের লতিরাজ মানে সব মিলায়ে ভাই চাষ করে। তো আমরা গতবার ভাই কিরকম লাভবান হয়েছিল এই বছরে ভাইয়ের সবগুলা জমি মানে নতুন কাজের জন্য করছে বিশেষ করে যে আপনারা যে দেখতে পাচ্ছেন একটু বাম পাশে দেখাও। এটা হইছে ভাইয়ের কাঠ কচুর জমি। আরো কিছু জমি আছে ওই যে ওই সাইড দিয়ে ভাই করছে। তারপরে এই যে আমার ডাইনে বাঁয়ে মানে যেদিকে তাকান ভাই বিশাল বড় প্রজেক্ট করছে আরকি লতিরাজের। তো ভাই আপনার এই যে লতিরাজের পাশাপাশি আপনার কাঠ কচু কতটুক আছে? কাঠ কচু কাঠকচু আমার কয় হলো শতাংশ? 26 প্রায় তো ওই যে আপনি যে গতবারে যে লতিরাজ চাষ করছিলেন বাড়ি ১, তো এই গতবারে যে আপনি কতটুক জমি চাষ করছিলেন, কত টাকা খরচ গেছে? আর এই যে আপনার বেচা কিনা কত টাকা মানে আপনি যেটা সত্য কথা ওইটাই বলবেন আরকি। গত বছর আমার 60 শতাংশ টাকা বাড়ি এক আর এই যে বাড়ি ১৪। বাড়ি করছে। খরচ আধা আধি বাদ দিলে খরচ হয়। তো এই যে অনেকেই বলে যে ভাই আমরা কচু চাষ করতে চাই, কচু চাষ এই যে আপনি যে বললেন যে এই যে আপনার ৭ লক্ষ টাকা বেচা বিক্রি করছেন। বিক্রি করছি। এই যে মানুষ তো এই যে এইগুলা শুনলে হাসাহাসি করবে। মানে আপনার এইগুলা মানুষে কিভাবে বিশ্বাস করা যায় যে আপনার ৬০% জমি থেকে আপনার লতিরাজ এ মানে লতি বিক্রি করে আপনার ৬-৭ লাখ টাকা ইনকাম করা। মানে এই সম্বন্ধে আপনি একটু এইটা এলাকার এবং গ্রামের যারা আছে এদেরকে একটু বলেন এইটা এদের অনেক সম্বন্ধে। জনে অনেক জনে বিশ্বাস করতো না। বিশ্বাস করবো না আর যারাই করছে আর এই জিনিসটা হলো আমার কাছে অনেক জনে তারা নিয়ে হেদ করে হেরে তারা কিন্তু বাদ দিছে। মানে আমি তারা মানে টিকে নাই। টিকে নাই। কিন্তু এই যে আমি বাদ দিয়ে পারি নাই। আমি বাদ দিয়ে পারি নাই, আমার এটার উপরেই আমি মোটামুটি ভালো একটা পাইছি, মোটামুটি পাইছি। আর আমার এই জমিটা হইলে ইয়ে ছাড়া অন্য কোনো ক্ষেত আর কি করার মতো কোনো ক্যাপাসিটি আমি দেখতেছি না। দেখতেছি না, এই কৃষির নিকে এই সাইডে কারখানা, পানি আটকা থাকে। তো এই হিসেবে মনে করেন এই ক্ষেতটাই আমার সবচেয়ে প্রযোজ্য। আমারে ভাই অনেকেই বলে যে ভাই তোমার দেশের বাড়ি তো ফরিদপুর। তো তুমি তো ঢাকা শহর, গাজীপুর, মানিকগঞ্জের সিংগার এই সমস্ত জায়গায় প্রজেক্ট করো। তো তোমার এলাকায় কে কি করছে? তো এই ক্ষেত্রে মানে শুধু আপনার এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরা যে আমার এলাকায় মানে আমার ফরিদপুরের কৃষ্ণপুরের ভিতরেও আমার বড় বড় উদ্যোক্তা আছে। আমরা শুধু কচু না, কচুর উপরে তো একজন কৃষক এই যে যেরকম আপনি ফসল করছেন, আপনি তো কচু বাদে অন্যান্য আবাদ করছেন, যেরকম শসা করছেন, লাউ করছেন, তারপরে এমনি চৈতালি ফসল আছে, মুসুরি, দইনা, কালিজিরা এই সমস্ত ফসলও তো করেন না? অবশ্যই, অবশ্যই। এই বছর চাপাই দিছি যদিও কৃষির নিকে যে কিষান করে পাওয়া যায় না এই হিসেবে চাপাই দিছি। তারপরে আমি এই জায়গাটুকু বাড়ির এই ১ একর ১০ জায়গা। এর ভিতরে বাড়ি আছে কিছু জায়গার ভিতরে আর এই ঢুকের বাইরেই ডাটা-ডুটা এই যে কচুটা দেখতেছি। এই ক্যামেরা কচু ঘুরাই ঘুরাই এই ধরুন। কচুটার ভিতরে কিন্তু এই ডাটা বুনছিলাম আমি। ডাটা বুনছিলাম। তাই ডাটা এই আ এনে ১৩ শতাংশ অনেকেই জায়গা। বলে যে অন্যান্য হুম, ফসল আপনার করা যায় না, মানে সাথী ফসল হিসাবে যে আপনার কচুর ভিতরে অন্য ফসল দেওয়া যায়। আমরা যেরকম পেঁয়াজ লাগাই, হুম। এই যে রসুন লাগাই কচুর ভিতরে, মানে কচুর লাইন ধরে লাগানোর পরে পেঁয়াজ দেই। তারপরে এই যে আপনি যেরকম ডাটা বললেন যে ডাটা বিক্রি করছেন ১৫,০০০ টাকা হ্যাঁ, হ্যাঁ। এইটুক জমিতে। ১৩ শতাংশ জায়গায়। ১৩% জমিতে দিছে মানে ১৫,০০০ টাকা বিক্রি করছেন। ১৫,০০০ বিক্রি। আসলে কৃষিকাজ মানে মানুষ যত সহজ মনে করে, মানুষ মনে করে কি যে আইসা মানে কৃষিতে আইসা হেরেই ওই যে ১০ কাঠা ৫ কাঠা কচু লাগাইয়ে আমি সফল হয়ে যাব। এরকম মনে করে। আসলে সফলতা তো একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর আর হাতে, জি। এই পরিশ্রম মানে কচুতে পরিশ্রম কেমন অ এটা একটু বলেন? অনেক পরিশ্রম। কচুর ভিতরে পরিশ্রম আছে। যে পরিশ্রম থাকলেও এইটার ভিতরে হইলো এটা অনেকজনে কয় যে এটা হইলো একটা মানে নোংরা ক্ষেত। তো নোংরা ক্ষেত হইলেও আমি মনে করি যে আমার কাছে স্বর্ণ। আমার কাছে স্বর্ণ কেননা এই ক্ষেতে যা আমি একটু মজা পাইছি। মজা পাইছি। কিন্তু এই বছর তো করতেছি। আমার এইটুকুই জায়গা এই ক্ষেতের যোগ্য। আগামীতে তো আবার এই ক্ষেতে করা পারব না। বুঝছেন? আগামীবার মানে চেঞ্জ করে অন্য জমিতে আপনি অ নিয়ে অ আসতেছেন অন্য কচু। অন্য জমিতে আরকি নেয়া লাগবে।
এই জমিতে তো 2 বছরের বেশি করা যাবে না। মোটামুটি আমরা যে আপনার বীজটা দিছি, যে আমরা যে চারা দিছিলাম, সর্বপ্রথম অনলাইনের মাধ্যমে, আপনি তো আর আমার চেনা জানা ছিল না। না, তো না। এই যে আমাদের কথায় কাজে এবং এই যে চারা যে আপনি রোপণ করছিলেন, এই যে ফলন পাইছেন, এতে আপনি কতটুকু সন্তুষ্ট, আর কথায় না, কাজে কতটুকু মিল পাইছেন না ভাই আমি এই সম্বন্ধে? 100% এই কথাটা মিল পাইছি। মিল পাইছি আর আমি এই একটু বীজটাই তো ঘুরাই লাগাইবার দাঁড়ায় একটু লাগছি। দেখাও, একটু এই আজকেও লতি তো গাছে আ কেমন আছে একটু দেখাও। লাগাইতেছি। হ্যাঁ? হ্যাঁ। ওই বড় জায়গাটায় যান। বড় জায়গাটায় গেলেই ওই লতিটা দেখার পারবেন। ওই লতিটা তো ছাদের মতো। ভাইয়ের নাম কি, আর আমা আপনার ঠিকানাটা একটু আমার বলেন। নাম হইলো আরমান খান। আমাদের বাড়ি হলো সদরপুর থানা, জেলা ফরিদপুর। অ্যা থানা সদরপুর। গ্রামের নাম? গ্রামের নাম হলো চরচাঁদপুর মুগগুলমসির গ্রাম। ও ভাসানচর ইউনিয়ন। তো দর্শক, আপনারা যে যেখানে আছিলেন, আমরা ঈদের তৃতীয় দিন এই যে আপনার আপনার যে কৃষক আছে জমিতে যে ভাই কাজ করে, আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাই একটু আগায় আসেন। আপনি কি গতবার এই যে আরমান ভাইয়ের জমিতে কি গতবারও কাজ করছেন আপনি? হ্যাঁ, আমি এই ৮ মাস আইছি। গত বছর? হ্যাঁ, গত বছর ওই ভাদ্র মাসে আইছি। তা এই যে কচুর জমিতে কাজ করেন, মানে হুম। আপনি কাজ করা কিরকম লাগে এই সম্বন্ধে একটু বলেন। এ সম্বন্ধে অনেকে খারাপ মনে করে কিন্তু আমাদের কাছে খারাপ লাগে না। কারণ এ সুন্দর একটা জিনিস। কিন্তু অনেকে কয় এ কচু খেতে যাবো না, চুলকায়, খাওয়ায়, তাই ভালো না। কিন্তু আমার কাছে ওইটা আমি মনে করি না। আপনার কি চুলকায়? না, 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 চুলকায় না। আপনি অনেকে না, মানে যারা কচু চাষ না করে কিংবা এই কচু চাষের সাথে জড়িত নাই, তারাই মনে করে যে এই হ্যাঁ, কচু খেতে মনে হয় চুলকায় কিংবা চুলকায়, হ্যাঁ, কামড়ায়। আমরা হ্যাঁ। তো সারাদিন এই যে কাজ করি, আমরা তো এই পর্যন্ত মানে চুলকায়, কামড়ায়, খাই যায় এগুলা নাই। আর এই যে লতির, মানে এই যে লতি বাজারে নিলে কিরকম বিক্রি হয়, লতির চাহিদা কেমন, মানে এই সম্বন্ধে একটু বলেন। চাই বর্তমান চাহিদা তো ভালো। পা লতির বাজার কত করে পাই বর্তমানে পাইকারি এই ৩,২৮০ টাকা আছে পাইকারি। মন? হ্যাঁ, গত ২-১ দিনের ভিতরে কত টাকা করে বিক্রি করছেন লতি? ৩,০০০ টাকা করে। ৩,০০০ টাকা মন বিক্রি করছেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে ৩,০০০ টাকা মন বিক্রি করছেন, অন্য কোনো ফসল এরকম আছে যে ৩,০০০ টাকা মন বিক্রি হয়? না, মানে না। কাঁচামালের ভিতরে? ২-১ টা হয়তো থাকতে পারে কিন্তু সবটা না। কিন্তু এইটারই তো দাম ভালো পাওয়া গেল। তো দর্শক, যাই হোক, আমরা যে আরমান ভাইয়ের জমিতে আছি এখন বর্তমানে, আমরা আরমান ভাইয়ের জমিতে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমরা পরবর্তীতে একটা ছোট ভিডিও দিব। আসলে আমরা তো আসলে জমি দেখাইলাম, এই যে দেখেন আরমান ভাইয়ের বিশাল বড় একটা প্রজেক্ট। এখানে লতিরাজ বাড়ি ১, বাড়ি ১৪, মানে আমাদের কাছে রেয়ার যে কটা জাত আছে বাইকে, আমরা ওই কটা জাতি চাষ করার পরামর্শ দিছি যে আপনি সব জাত আপনি চাষ করেন এবং আপনি মানে ইয়া করেন, আগে বুঝেন চাষটা। গত বছরে টাইল বাসনে কিছু জাত দেওয়া হয়েছিল, এই যে আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে লতিরাজ, এই যে বাড়ি ১। এই যে পাতার মাঝখানে কালো ফোঁটা, এটাও একটা মানে মিডিয়াম কোয়ালিটির লতি হয়। তার পাশাপাশি এই যে হাইব্রিড লতিরাজ আছে পায়ের, যারা আপনারা বাংলাদেশের যে কোনো জাত আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন। কারণ দেখতেই পারতেছেন এই যে এটা হলো হাইব্রিড, মানে বাড়ি ১৪ বলে এটারে। এই জাতটার এই জাতেরও অনেক লতি হয়। তারপরে আছে এই যে বাড়ি ১-এর আরো কিছু এই যে জমি, পাশাপাশি আপনার এই বাড়ি ১-এর পাশাপাশি যশোরের যে আপনার লতিরাজ বাড়ি পানি কচু ২, তারা বাড়ি ১ নামে যেটা চিনে, ওই জাতটাও আমরা করছি এখানে, এই যে আপনাদের দেখাইতেছি। এটা হচ্ছে আপনার যশোরের লতিরাজ। হ্যাঁ, যশোরের লতিরাজ নামে পরিচিত, কিন্তু মূলত এটা বাড়ি পানি কচু ২ আর কি। এটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন। তার পাশাপাশি আবার কাঠের জন্য আছে এই যে কাঠ কচু। এই যে এগুলো কিন্তু ভাইয়ের সব এই যে কাঠের জন্য করছে, এই যে কাঠ কচু। তারপরে আপনার আহ, এটা আবার এই যে এটা লাল লাল কাঠ কচু, এই যে এই কচুগুলোরও বাজারে অনেক চাহিদা। অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কাছে কি কি জাত আছে, তো আজকে আপনাদেরকে সব জাতের কচুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। যাই হোক, আমাদের ভিডিওটা অনেক বেশি বড় করব না আর। যারা আছেন, এই যে আরমান ভাইয়ের জমি এই সদরপুরের ভিতরে পড়ছে, আমাদের গ্রামের ভিতরেই। তো আপনারা যারা সরজমিনে এসে ভিজিট করতে চান, এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ। তো
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভাই আরমান ভাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলেন যে কচু চাষ মানে কিরকম লাভজনক, এটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে? ভাইজান ঘটনা হলো কি, আমরা যেটা নিয়ে থাকি, আমাকে কাজ হলো কৃষিকাজ। কৃষিকাজ এনে আমাকে ভিন্ন করার কিছু নাই। তবে আমরা যেখান থেকে একটু লাভের একটু অংশ পাবো, সেখান থেকেই আমরা এটা চেষ্টা করি আর কি, সব সময়। কেউ যদি এই যে আপনার ফরিদপুরের ভিতরে যদি চারা সংগ্রহ করতে চায় কিংবা চারা আপনার কাছ থেকে চারা নিতে চায়, তো এই সম্বন্ধে আপনার সাথে যোগাযোগ করলে আপনি চারা টারা দিতে পারবেন কিনা ইনশাল্লাহ সিজনে? যদি ওই কেউ চারা লাগে, তাহলে পরে হয়তো আমার হাতে যোগাযোগ করলে এই চারা আমি দিতে পারবো। চারা চারা হইতে আর দেরি লাগে না, চারার হ্যাঁ। টাইম মতন চারা হয়ে যায়। যদি লাগে যে কোনো টাইমে চারা দিতে পারবো। এখনো চারা আছে কিছু টুকটাক, যদি লাগে তাহলে দেওয়া যাবে। তো আমরা ভিডিও আর বেশি বড় করলাম না, পরবর্তীতে আর একটা ভিডিও আপনাদের ছোট করে আমি দিতেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আরমান ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।